প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা আয়নিক ও সমযোজী যৌগের অন্যতম একটা বৈশিষ্ট্য দ্রবণীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব বিদ্যুৎ পরিবাহিতা এবং ধাতব ধর্ম নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আজকে আমরা বিদ্যুৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার জন্য তোমাদের প্রথমে একটা বিকারে কিছু খাদ্য লবণের জলীয় দ্রবণ নিতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দ্রবণে দুটি গ্রাফাইট দণ্ডকে প্রবেশ করিয়েছি, যারা হচ্ছে আমার এখানে ইলেকট্রোড, এবং এখানে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেখতে পাচ্ছি। তাহলে আমরা যখন উপরে ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেখতে পাচ্ছি যে এখানকার ধনাত্মক আয়নগুলো ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আর ঋণাত্মক আয়নগুলো ধনাত্মক তড়িৎদ্বারের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ বর্তনীটি সম্পূর্ণ হবে এবং এখানে একটা বাল্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি চিনির জলীয় দ্রবণ, ঠিক আছে, এবং এখানেও একই ধরনের সেট আপ দেওয়া হয়েছে। তাহলে তুমি নর্মালি কি করলে খেয়াল করে দেখো যে একটা বিকারে তুমি খাদ্য লবণের জলীয় দ্রবণ এবং আরেকটা বিকারে তুমি চিনির জলীয় দ্রবণ নিলে। এবার উভয় দ্রবণে ইলেকট্রোড হিসেবে দুটো গ্রাফাইট দণ্ড কিংবা অন্য যে কোনো ধাতব দণ্ড ডুবিয়ে দ্বন্দ্বদ্বয়ের সাথে ছবিতে দেখানো উপায়ে ব্যাটারি এবং বাল্ব যুক্ত করে বর্তনীটি পূর্ণ করলে। বর্তনী পূর্ণ করা মানে হচ্ছে যে আমরা বাসাবাড়িতে যে কারেন্টের সুইচ ব্যবহার করি, কারেন্টের সুইচ যখন অন হয় তখন বর্তনীটি সম্পূর্ণ হয় এবং বিদ্যুৎ পরিবহনের ফলে আমরা আলো জ্বালাতে পারি কিংবা ফ্যান চালাতে পারি। কিন্তু বর্তনী যখন খোলা থাকে, পূর্ণ থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ পরিবহনটা পাবো না। এবার খেয়াল করে দেখো, এখানে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাম পাশে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বিশিষ্ট যে পাত্রটা, সেখানে এই বর্তনীটাতে বাল্ব জ্বলছে, কিন্তু চিনির জলীয় দ্রবণ যুক্ত যে বর্তনীটা, সেখানে বাল্বটা কি জ্বলছে? না, সে বাল্বটা জ্বলছে না। অর্থাৎ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ যেটা, সেটা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু চিনির জলীয় দ্রবণটা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এটা থেকে তোমরা কি মন্তব্য করতে পারো? তোমরা মন্তব্য করতে পারো যে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু চিনির জলীয় দ্রবণটা বিদ্যুৎ পরিবহন করে না। এর পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত, যেহেতু আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি আয়নিক যৌগ, তুমি এই সিদ্ধান্তটাও বলতে পারো যে আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। এখানে একটা ওয়ার্ড বেশি এসেছে টাইপের মিস্টেকের কারণে। আচ্ছা, এবার তাহলে এর কারণটা কি আসলে, যে কেন আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না? কারণটা তোমরা একটু ভাবলেই বের করতে পারবে যে বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের কি প্রয়োজন। বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বিচ্ছিন্ন ধনাত্মক বা ঋণাত্মক আয়ন। এখন আমাদের যে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, সেখানে ধনাত্মক আয়ন হিসেবে কে থাকে? সোডিয়াম প্লাস, এবং ঋণাত্মক আয়ন হিসেবে থাকে Cl মাইনাস বা ক্লোরাইড আয়ন, তাই তো? এবং এই যে ধনাত্মক আয়ন সোডিয়াম প্লাস ও ঋণাত্মক আয়ন যে ক্লোরাইড, তারাই কিন্তু এখানে বিদ্যুৎটা পরিবহন করে। যেহেতু জলীয় দ্রবণে আয়নিক যৌগ সমূহ বিচ্ছিন্ন ধনাত্মক ও ঋণাত্মক আয়ন হিসেবে অবস্থান করে, কাজেই সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। অপরদিকে যেমন এখানে আমরা উদাহরণ আরেকটা দেখতে পাচ্ছি, যে আমরা অপরদিকে বলতে সমযোজী যৌগেরটা একটু পরেই দেখছি। উদাহরণস্বরূপ ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে আমাদের কে কে আছে? ক্যালসিয়াম আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে। আর এর পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে HCl, তার মানে হাইড্রোজেন ক্লোরাইড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণটাতে H+ এবং Cl- রয়েছে, তাই তো? কাজেই এরা দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। অপরদিকে আমরা যদি খেয়াল করে দেখি যে জলীয় দ্রবণের সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। কারণ সমযোজী যৌগে কি এরকম বিচ্ছিন্ন কোনো আয়ন তৈরি করে? না। সমযোজী যৌগে আমরা জানি যে সেখানে কোনো আয়ন থাকে না, কারণ সেখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধনটা হয়। আর দ্রবণে এরকম আয়ন না থাকলে তা কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি গ্লুকোজকে বেছে নেই, একটু আগে আমরা চিনির উদাহরণ দেখে এসেছিলাম, গ্লুকোজও কি এক ধরনের সমযোজী যৌগ। এই গ্লুকোজ দ্রবণে আয়ন আকারে কিন্তু সে বিভক্ত হচ্ছে না, অর্থাৎ পানিতে যখন আমরা গ্লুকোজকে গুলিয়ে ফেলি তখন সেখানে যে দ্রবণটা সৃষ্টি হয়, ওই দ্রবণে কিন্তু আয়ন আকারে বিভক্ত হয় না। কাজে গ্লুকোজ দ্রবণে এরকম আয়ন না থাকার কারণে আমরা কি কোনো রকম বিদ্যুৎ পরিবহন এখানে করতে পারছি না, বা কোনো রকম বিদ্যুৎ পরিবহন ঘটছে না এখানে।
এরপরে তুমি খেয়াল করে দেখো, আমরা চলে আসছি ধাতব বন্ধনে। দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটাকেই বলা হচ্ছে ধাতব বন্ধন। এবার ধাতব বন্ধনের আমাদের আশেপাশে অসংখ্য উদাহরণ রয়েছে। তার আগে আমরা ধাতব বন্ধনটাকে আরেকটু সাধারণভাবে সংজ্ঞায়িত করি যে একখণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলা হয়। আমরা ধাতব বন্ধনের উদাহরণ কোথায় কোথায় দেখতে পারি? আমরা যে বাসা বাড়িতে ইলেকট্রিক তার ব্যবহার করি সেগুলো কিন্তু তামার তার বা কপার তার বলতে পারো। এছাড়াও লোহার তৈরি যে বিভিন্ন ধরনের ছুরি, কাঁচি কিংবা দা বটি কিংবা আমাদের জানালার গ্রিল, অনেকের বাসায় দরজা তৈরিতেও লোহা ব্যবহৃত হয়, কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন তৈজসপত্র, জানালা, বিভিন্ন স্বর্ণালঙ্কার ইত্যাদি দেখেছো। এ সবগুলোর মধ্যেই কিন্তু আমরা ধাতব বন্ধন পাই। এখন ধাতব বন্ধনের যে এই ধাতব বন্ধনে যে অসংখ্য পরমাণু পরস্পরের সাথে আবদ্ধ থাকে ধাতব বন্ধনের মাধ্যমে, সেটা কিভাবে তৈরি হয় এটা জানতে গেলে আমাদেরকে একটা অ্যানিমেশন দেখতে হবে। তো অ্যানিমেশনটা দেখার আগে আমি একটু বলি কিছু কথা। সেটা হচ্ছে যে প্রতিটা ধাতব পরমাণু মানে ধাতুর পরমাণুর মধ্যে তাদের ইলেকট্রন বিন্যাসে আমরা জানি কি সর্বশেষ শক্তি স্তরে ধাতুতে কয়টি ইলেকট্রন থাকতে পারে? একটি কিংবা দুটি কিংবা তিনটি ইলেকট্রন থাকতে পারে। এবং এদের আকার, কোনো ধাতুর আকার তার সে যে পর্যায়টাতে অবস্থান করে সেই পর্যায়ের ধাতুগুলোর আকার কিন্তু বড় হয়, এবং বড় হওয়ার কারণে ধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কিন্তু অনেক কম হয়। এবং এই কারণেই ধাতুতে যে পরমাণুগুলো আছে, ধাতুতে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সহজেই ত্যাগ করতে পারে, করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নগুলো, এগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। খেয়াল করে দেখো, এখানে এক ধাতব বন্ধন দেখানো হচ্ছে। তার প্রথমেই আমি দেখাচ্ছি এখানে কাকে? পারমাণবিক শ্বাসকে। পারমাণবিক শ্বাস কাকে বলছিলাম? ধাতুতে পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং এই ধনাত্মক আয়নটাকে আমরা কি পারমাণবিক শ্বাস বলছি, তাই তো? তাহলে এই ধাতব বন্ধনের ক্ষেত্রে আমার এই পারমাণবিক শ্বাস যে জিনিসটা, এটার কিন্তু প্রয়োজনীয়তা অপরিসীম। এখানে দেখো, এই যে তার ধনাত্মক নিউক্লিয়াসগুলো, সেগুলো আমরা ধনাত্মক নিউক্লিয়াস এবং ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে তার যে ধনাত্মক আয়নটা, এটা মূলত আয়নগুলোকে আমরা দেখাচ্ছি। এই ধনাত্মক আয়নগুলোকে আমরা পারমাণবিক শ্বাস কিংবা অ্যাটমিক কোর বলছি, তাই তো? এবার এই ধাতব স্ফটিকে বা ক্রিস্টালে পারমাণবিক শ্বাসগুলো কিন্তু সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখেছি তার 3D ক্রিস্টালে। আর এই ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো কি করে? এই ইলেকট্রনগুলো কিন্তু উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাঘুরি করে, যে ইলেকট্রনগুলোকে আমরা বলি সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন। ঠিক আছে? তার মানে এই পরমাণু ছেড়ে দেয় ইলেকট্রনটা এখানে ঘোরাঘুরি করবে, এর পাশাপাশি এটা এই দিকে ঘোরাঘুরি করবে। কিন্তু এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না। একটা সময় সে পুরো ধাতব খণ্ডের সবগুলো ধাতব আয়নের ইলেকট্রন হয়ে যায়। তাহলে বলা যেতে পারে যে এখানকার ছেড়ে দেওয়া ইলেকট্রন এখানে ফিক্স থাকবে না, বা এখানকার ছেড়ে দেওয়া ইলেকট্রন এখানে ফিক্স থাকছে না, কিংবা এখানকার ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এখানে ফিক্স থাকবে না। তার মানে তারা পুরো ধাতব খণ্ডে বিভিন্ন আয়নের ছেড়ে দেওয়া যে ইলেকট্রনগুলো তারা পরিভ্রমণ করতে থাকবে। তাহলে আমরা এটাকে বলতে পারি কি, যে একটা ইলেকট্রনের সাগরে, এই ইলেকট্রনের সাগরে ধাতব আয়নগুলো স্ফটিকের আকারে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে। এবং এই ধাতুর পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলোকে আমরা কি বলছি? শ্বাসের মধ্যবর্তী স্থানে ঘোরাফেরা করে যেগুলো, তাদেরকে, এই ইলেকট্রনগুলোকে আমরা বলছি তার সঞ্চরণশীল ইলেকট্রন। এবার এই ইলেকট্রন সাগরে যেহেতু পারমাণবিক ধাতব আয়নগুলো স্ফটিকের আকারে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকছে, তখন ধাতব স্ফটিকে দুটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটি সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করে, তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়নেরই কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয় একটা। ঠিক আছে? ধরো এই আয়নের মধ্যে এখানে একটা ইলেকট্রন চলে এসেছে, তাহলে তার দুটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে কি একটা সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করছে। তখন কি হয়? ইলেকট্রনের প্রতি এই উভয় ধাতব আয়নেরই একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণে বলের সৃষ্টি হয় বা আকর্ষিত হয় সে। এই কারণে ধাতব আয়নগুলো কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না, অর্থাৎ এই দুটি ধাতব আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারবে না।
তার মানে আবার এই দুটির কথা চিন্তা করো, এই দুটি ধাতব আয়নের মধ্যবর্তী সঞ্চরণশীল ইলেকট্রন হচ্ছে এটা, যার কারণে এই ধাতব আয়নগুলো ওই ইলেকট্রনের প্রতি কি স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হচ্ছে, এবং এর কারণে এই ধাতব আয়নগুলো, এমনকি এখানকার সব যে ধাতব আয়নগুলো আছে, এগুলো কোনোটাই কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটাই কিন্তু আমাদের মূলত ধাতব বন্ধনটার মূল কারণ। আর এই ধাতব বন্ধনের, এই ধাতুর মধ্যে যে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো, এরা কিন্তু, এই ইলেকট্রনগুলোই কিন্তু আমাদের তাপ এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। যে আমরা জানি যে ধাতু বিদ্যুৎ পরিবহন করে কিংবা তাপ পরিবহন করে, এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোই কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করে। একই রকম ভাবে ধাতুর যে ঘাতসহতা কিংবা ধাতুর যে ঔজ্জ্বল্যতা কিংবা নমনীয়তা ইত্যাদি ধর্মটাও কিন্তু এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণেই ঘটে থাকে। তাহলে ধাতব বন্ধন বুঝতে গিয়ে আমরা বুঝলাম যে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধনটা হচ্ছে সেটা হচ্ছে ধাতব বন্ধন। যেমন এই কেসটাতে, যেমন আমি একটা লোহার খণ্ড যদি তোমাকে দিই কিংবা একটা তামার খণ্ড যদি তোমাকে দিই, তুমি তার মধ্যে এই ধরনের স্ট্রাকচার পাবে, অর্থাৎ পারমাণবিক শ্বাস, মানে ধাতব আয়নগুলো পাবে, এদের মাঝে পরিভ্রমণশীল যে সঞ্চরণশীল যে ইলেকট্রনগুলো তাদেরকে পাবে, এবং এই ইলেকট্রন সাগরে মনে হবে ধাতব আয়নগুলো কি সুবিন্যস্ত ভাবে আছে, এবং এদের মধ্যবর্তী স্থানেই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা সৃষ্টি হয়, সেই কারণেই ধাতুর পরমাণুগুলো বা আয়নগুলো কি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি তীব্র, এ কারণেই তুমি দেখবে যে ধাতুকে ছিন্ন করতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়, বা ধাতুর পরমাণুগুলোকে ছিন্ন করতে। এবার চলে আসি আমরা একটু আগে যে বিদ্যুৎ পরিবহনের কথা বলা হচ্ছিল, যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। আমরা জানি সকল ধাতুই হচ্ছে কি বিদ্যুৎ সুপরিবাহী, এবং ধাতুর স্ফটিকে মুক্তভাবে বিচরণশীল যে ইলেকট্রনগুলো তারাই কিন্তু বিদ্যুৎ পরিবহনের কাজটা করে। এবার আমরা এক কাজ করি, সেই কাজটা কি? কাজটা হচ্ছে ধাতব খণ্ডের দুই প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তকে সংযুক্ত করে দিলাম। করার পরে কি ঘটনা ঘটবে? ইলেকট্রনগুলো দেখবে তুমি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে। এই যে খেয়াল করো, এই যে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। কারণ আমরা জানি যে ইলেকট্রন প্রবাহের দিক এবং তড়িৎ প্রবাহের দিক হচ্ছে পরস্পর বিপরীত, ঠিক আছে? তার মানে ইলেকট্রন ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাচ্ছে, আর বিদ্যুৎ পরিবহনটা ধরা হয় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। আর এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো না থাকলে কিন্তু আমাদের এই বিদ্যুৎ পরিবহনটা হতো না। তাহলে দেখো কিভাবে, আমরা এখনই দেখলাম যে কিভাবে কোনো একটা ধাতু বিদ্যুৎ পরিবহন করে, খুব সহজভাবেই। এবং সবগুলো ধাতুই, তুমি যদি তামার তারের কথা চিন্তা করো, যে আমরা যে বাসাবাড়িতে ইলেকট্রিক তার ব্যবহার করছি বা তামার তার ব্যবহার করছি, সেগুলো আসলে কিভাবে বিদ্যুৎ পরিবহন করছে? তারাও কিন্তু এইভাবেই বিদ্যুৎ পরিবহন করছে। অর্থাৎ সেখানে পারমাণবিক শ্বাস থাকছে, মানে ধাতব আয়নগুলো, তারপর তাদের কপার পরমাণু ছেড়ে দেয় ইলেকট্রনগুলো। তো কপার আয়নগুলো কি, কপার পরমাণু ছেড়ে দেওয়া ইলেকট্রন সাগরে নিমজ্জিত থাকে বা সুবিন্যস্ত থাকে, তারপরে সেখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যেটাকে আমরা ধাতব বন্ধন বলছি। এরপরে আমরা চলে আসছি ধাতুর তাপ পরিবাহিতায়। আচ্ছা, এখানে আমরা একটু হেডিংটাকে চেঞ্জ করে দিই, ধাতুর তাপ পরিবাহিতা। আমরা জানি যে একটা ধাতব খণ্ডের তার কোনো একটা প্রান্তকে যদি আমরা কি করি, আগুনের উপরে রেখে দিয়ে উত্তপ্ত করলে দেখতে পাবো যে অপর প্রান্তটা বেশ তাড়াতাড়ি গরম হতে শুরু করেছে, অর্থাৎ ধাতুগুলো তাপ পরিবাহিতা প্রদর্শন করে, তাই তো? আমরা একটু আগে দেখেছি যে বিদ্যুৎ পরিবাহিতা সে প্রদর্শন করছে, এবং এখন দেখছি যে তাপ পরিবাহিতাটাও সে প্রদর্শন করছে। এর কারণটা কি? এর কারণটাও হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। কেন? কারণ তাপ প্রদানের সাথে সাথে এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে এবং তাদের গতিশক্তিটা বেড়ে যায়, বা তুমি বলতে পারো গতিবেগটা বেড়ে যাচ্ছে। তারা পূর্বের চেয়ে এখন বেশি মাত্রায় ছোটাছুটি করছে, এবং ইলেকট্রনগুলো অধিক তাপমাত্রার প্রান্ত থেকে কম তাপমাত্রার প্রান্তের দিকে স্থানান্তরিত হয়। এর ফলে ধাতুতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি ঘটে? তাপের পরিবহন ঘটে। আচ্ছা, আমরা বানান ভুল বা এই ভুলগুলোকে একটু স্কিপ করি, সরি এটার জন্য আসলে। তাহলে দেখো যে এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো যখন তুমি আগুন দিচ্ছ ধাতুর এক প্রান্তে, এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোই কিন্তু সেই তাপটা অ্যাবজর্ব করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, এবং এই তাপটুকু গ্রহণ করে তাদের গতিশক্তি বাড়ছে, তাদের গতিবেগ বাড়ছে, এবং তারা কি অধিক তাপমাত্রা এক প্রান্ত থেকে, যে অধিক তাপমাত্রার প্রান্তটা সেদিক থেকে কম তাপমাত্রার প্রান্তের দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, এবং এর ফলেই কিন্তু ধাতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপের যে পরিবহনটা সেটা ঘটছে। যেমন এখানে লক্ষ্য করে দেখো যে এখানে
এদিকটাতে যখন তাপ প্রয়োগ করা হচ্ছে তখন কি ঘটনা ঘটছে এখানে খেয়াল করো যে খুব সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে আসলে তাপগুলো প্রবাহিত হচ্ছে। আগুনের সংস্পর্শে থাকা যে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো সেগুলো ধীরে ধীরে তার গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে ডান থেকে সে বাম দিকে মানে কম তাপমাত্রার যেদিকে সেদিকে স্থানান্তরিত হচ্ছে এবং হতে হতে সে একসময় পুরো যেই ধাতব খণ্ড ওটা পুরোটাকেই কভার করে ফেলে, অর্থাৎ তার তাপ স্থানান্তরিত হয়। আশা করি তোমরা ধাতব বন্ধন এবং ধাতুতে যেই বিদ্যুৎ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতা রয়েছে সেটা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা গ্রহণ করলে এবং এর মাধ্যমেই আমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি অফিসিয়ালি শেষ হয়ে যাচ্ছে। আমরা হয়তো এরপরে এর সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান পাবো, কিন্তু চ্যাপ্টার 5 আজকেই অফিসিয়ালি শেষ। আর তোমরা যদি স্থানীয়ভাবে তোমাদের আশেপাশে সহজপ্রাপ্য যে সকল দ্রব্য রয়েছে সেগুলোর মধ্যে আয়নিক এবং সমযোজী যৌগ শনাক্ত করতে চাও, কিভাবে করবে? দেখো, তোমরা কিন্তু সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের অনেকগুলো বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলে এবং এই বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে তোমরা ধরো তোমাদের বাসা বাড়িতে যে খাবার লবণ আছে কিংবা আমাদের বাসা বাড়িতে ন্যাপথালিন বল কিংবা কাপড় কাচার সোডা কিংবা চিনি গ্লুকোজ থাকেই, কিন্তু এগুলোকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন পাত্রে, সেটা কাচের গ্লাস হতে পারে কিংবা অন্য পাত্র হতে পারে, সেখানে নিয়ে বা কিংবা বিকার থাকলে তো ভালো আরো, সেখানে নিয়ে কাঁচ দণ্ড দিয়ে ভালোভাবে জিনিসটাকে মেশাও। ঠিক আছে? তাহলে আমাদের বাসা বাড়িতে আসলে বিকার বা কাঁচ দণ্ড সেরকম ভাবে থাকে না, আমরা বাসায় সহজভাবে যেই পাত্রগুলো পাই সেগুলোতেই আমরা এই কাজটা করতে পারি। তাহলে যখন ভিন্ন ভিন্ন পাত্রে এই পদার্থগুলোকে, ধরো তুমি একটা গ্লাসে খাবার লবণকে, আরেকটা গ্লাসে চিনিকে বা গ্লুকোজকে, বা আরেকটা গ্লাসে কাপড় কাচার সোডাকে বা ন্যাপথালিনকে মেশালে, সেক্ষেত্রে যেগুলো পানিতে দ্রবীভূত হবে সেগুলো আয়নিক যৌগ। আমরা জানি যে আয়নিক যৌগ বেশিরভাগগুলো পানিতে দ্রবীভূত হয়, আর যেগুলো পানিতে দ্রবীভূত হচ্ছে না সেগুলো কিন্তু সমযোজী যৌগ। এবং শুধুমাত্র এইভাবেই তুমি কিন্তু অন্যান্য যৌগগুলোকেও পানিতে তাদের দ্রবণীয়তার উপর ভিত্তি করে আয়নিক এবং সমযোজী এই দুই শ্রেণীতে ভাগ করতে পারো। আর তুমি এখন কিন্তু ব্যতিক্রমটাও জানো, যে আমরা জানি সিলভার ক্লোরাইড কি আয়নিক হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হচ্ছে না। এই ঘটনাগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। ঠিক আছে? তাহলে অফিসিয়ালি আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলোর ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তী আমাদের চ্যাপ্টার 6 যেটা হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য, গাণিতিক সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ম্যাথ রয়েছে তোমাদের কেমিস্ট্রিতে। আশা করি চ্যাপ্টারটা তোমরা খুব ভালো মতন আয়ত্ত করার চেষ্টা করবে এবং চ্যাপ্টারের বিভিন্ন টপিকগুলো, বিভিন্ন ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।